আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ জমানায় দায়িত্ব পালন করেছেন তিনজন প্রধান নির্বাচন কমিশনার: রকিবুল হুদা, নুরুল হুদা এবং হাবিবুল আওয়াল। 14, 18 এবং 24 এই তিনজনের বিরুদ্ধে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি মামলা করেছে এবং এই মামলার জেরে জনাব নুরুল হুদা তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখন পর্যন্ত আমি জানি। রকিবুল হুদার যিনি 2014-তে নির্বাচন করেছেন, তিনি কি পলাতক, জীবিত না দেশের বাইরে, এটা আমি জানি না, বা এখন পর্যন্ত আর গ্রেপ্তারের কোনো খবর আসেনি। তো হাবিবুল আওয়াল সাহেবকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কোথায় আছেন তিনি, বা কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে মানুষের অত আগ্রহ নেই, কিন্তু নুরুল হুদা সাহেবের সঙ্গে যে আচরণ করা হয়েছে সে আচরণ নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। তাকে যখন গ্রেপ্তার করা হলো, সেই গ্রেপ্তারের আগেই সেখানে ছাত্র জনতা বা মব সৃষ্টিকারী যারা রয়েছেন তারা সেখানে গেলেন। তাদের সবারই রাজনৈতিক পরিচয় আছে এবং এই রাজনৈতিক পরিচয় নিয়ে পরে কথা বলবো। সেই রাজনৈতিক পরিচয় যারা লোকজন রয়েছেন তাদের চেহারা সুরতের সঙ্গে তাদের রাজনৈতিক পরিচয়টা মেলে না, মানে যারা এই মব করেছেন। তো তারা এই মব করে এই ভদ্রলোকের মালায় জুতার মালা পরিয়েছেন, তাকে তুই তুকারি করে কথা বলেছেন, তাকে হয়তো মারধর করেছেন এবং তার আগে যেটা করেছেন যে তার গালে প্রকাশ্যে জুতো মেরে আবার সেটা ভিডিও করেছেন এবং সবাইকে গর্ব করে, অহংকার করে যে এই ভিডিও করে এবং সব জায়গায় ছাড়িয়ে দাও। এবং এই ঘটনা যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তখন সাধারণ যারা বিবেকবান মানুষ, সুস্থ মানুষ, দেশের কল্যাণ চায়, তারা সবাই চারিদিকে প্রতিবাদের ঝড় তুলেছেন। কিন্তু উগ্র যারা, আমাদের দেশে ইতিমধ্যেই একটা বিরাট উগ্র গ্রুপ তৈরি হয়ে গেছে, যারা মব সন্ত্রাসকে পছন্দ করে, যে মব হওয়া উচিত, যারা গালাগাল পছন্দ করে, এটা একটা কালচার হয়ে গেছে। যে কোনো মানুষকে গালাগাল করতে হবে, বাপ মা তুলে গালাগাল করতে হবে এবং সবার জন্মের সনদ সাথী নিয়ে ঘুরতে হবে, বিয়ের সনদ সাথী নিয়ে ঘুরতে হবে এবং যে কোনো সম্পর্কের মধ্যে এবং যে কোনো জন্মের মধ্যেই আমাদের এই সমাজে একটা বিরাট গ্রুপ তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে। তারা ত্রুটি খুঁজে পান যে কোনো মানুষকে আক্রমণ করার জন্য। তার জারজ, সে জারজ সন্তান, তার বাপ খারাপ, তার মা খারাপ, এই অন্যকে ছোট করার জন্য এই কথাগুলো বলতে হবে। এরপরে নারী পুরুষের সম্পর্ক করার ক্ষেত্রে যদি কোনো সুন্দরী নারী বা সুন্দর পুরুষ কাউকে টার্গেটের মধ্যে পাওয়া যায়, অমনি তার চরিত্র হননের জন্য তার সর্বনাশ করতে হবে। অতি সম্প্রতি এনসিপির একজন নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে, অডিও ভাইরাল হয়েছে। তো সেখানে একটা রমণীর সঙ্গে তার কিছু কথোপকথন হয়েছে এবং সেই রমণী সাহস করে এসে বলেছেন, সেটা হলো সাবেক অ্যাটর্নি জেনারেল, সাবেক উপদেষ্টা হাসান আরিফ সাহেবের ছেলের স্ত্রী। তো তিনি বলেছেন যে কথাটা আমার সঙ্গে হয়েছে, কিন্তু তারপরেও সেই একই দলের অন্য একটি রমণী, ডক্টর তাসনুবা সম্ভবত তার নাম, তার ছবি দিয়ে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলা হচ্ছে, এটা আমাদের বেসিক্যালি রুচির দুর্ভিক্ষ নয়, রুচিতে পছন্দ হয়েছে, যা মুখে আসে। মানে একটা ভদ্র মহিলা, পেশায় ডাক্তার, এনসিপি করেন, যিনি এই ঘটনার সাথে জড়িত না, তো প্রথমে অনুমান করে তাকে নিয়ে ট্রল করা হলো, আর এখন জানার পরেও তাকে নিয়ে ট্রল করা হচ্ছে পুরো সামাজিক মাধ্যমে। এরপরে অন্যান্য যারা আছেন সব দলই, সেখানে রুমিন ফারহানা থেকে শুরু করে শামা ওবায়েদ, মানে যাদের কে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে সৌন্দর্য দিয়েছেন, তাদের চরিত্র হননের জন্য এমন কোনো অশ্লীল এবং অশ্রাব্য কথা নেই এই সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে না। একইভাবে পিনাকি, এখন পিনাকির বক্তব্য দ্বারা অনেক আহত হচ্ছে। পিনাকি একটা স্টাইল করে তিনি নিজে কিছু অশ্লীল শব্দ, অশ্রাব্য কথাবার্তা বলেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তার জন্ম নিয়ে ত্রুটি, সে জারজ, তার মা পাকিস্তানের লোকদের সাথে শুয়েছে, এই সমস্ত কথা বলে বুড়া বুড়া মানুষ, আল্লাহ মানে এদের হেদায়েত দান করুক,
বুড়া বুড়া মানুষ তারা সেই পিনাকি নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে এবং বলছে আমি পিনাকির চাচা হই। পিনাকি আবার সেই কথাগুলো সে অ্যাডমিট করেছে যে মানে ঠাট্টা করে স্যাটায়ার করে যে এ যদি আমার চাচা হয় তাহলে তো মানে আমার মানে নানা রকম কথাবার্তা। কিন্তু মূল ব্যাপার হলো যে এইগুলো আসলে মানে লেভেল আছে, একটা বদমাইশের একটা লেভেল আছে। পিনাকিকে নিয়ে আপনার যাকে বলা হয় অমত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, ক্রোধ থাকতে পারে, কিন্তু তার শব্দচয়ন নিয়ে থাকতে পারে, কিন্তু তার যুক্তি, তার উপস্থাপনা, তার প্রাসঙ্গিকতা নিয়ে তো আপনি বিতর্ক করতে পারবেন না। এখন সে হয়তো একটা বাজে কথা বলছে, একটা বাজে অঙ্গভঙ্গি করছে, কাউকে টার্গেট করে একটা কথাবার্তা বলছে, কিন্তু কিন্তু সে যুক্তি দিয়ে তো তার কথাটা বোঝানোর চেষ্টা করছে। এক, দুই নম্বর হলো আমাদের মহান মুক্তিযুদ্ধে তার পরিবারের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং তিনি বগুড়ার অত্যন্ত সম্মানিত একটা পরিবার থেকে এসেছেন। তার মা সম্মানিত মহিষী রমণী, তার বাবা ওই বগুড়া শহরে হিন্দু মুসলমান সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। এখন আপনি তার জন্ম নিয়ে টানাটানি করছেন, এটা কি ধরনের কথা? এগুলো ভালো না, মানে এগুলো আমি কারোর জন্য এগুলো আমি শোভনীয় না। তো এই যে একটা কালচার শুরু হয়ে গেছে যে যখন একটা সমাজে অশ্লীলতা চলে আসে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, কাউকে কারো চরিত্র হনন করার জন্য যখন মানুষ নেমে আসে তখন কেউ বাদ পড়ে না। এটা যারাই করেছেন, আপনি দেখেন আওয়ামী লীগ জমানাতে শেখ হাসিনার মুখ দিয়ে বেগম খালেদা জিয়ার সম্পর্কে, তারেক জিয়ার সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, তার 10 গুণ এখন তাকে নিয়ে বলা হচ্ছে না, তার পরিবারকে নিয়ে বলা হচ্ছে না। এটা কি মানে তার জন্য ভালো হয়েছে বলেন তো? আবার এখন বিএনপির যারা লোকজন রয়েছে তারা যদি সীমা অতিক্রম করে, আগামীতে তাদেরকে নিয়ে কথা বলা হবে না, এটা বলা যায় না। তো যেটা বলছিলাম যে দেখেন যে নুরুল হুদা সাহেবের উপর মানুষের ক্রোধ আছে, ক্ষোভ আছে, ঘৃণা আছে, এটা সত্য, কিন্তু সেগুলো প্রকাশ করার কতগুলো নিয়ম আছে। এখন আমাদের দেশে নয়, সারা দুনিয়াতে যেটা হয় সেটা হলো আপনার যখন অপছন্দ হয় কাউকে, তার কুশপুত্তলিকা বানায়, সেটা দাহ করে, তারপরে শেষে তারও মূর্তি বানিয়ে সেখানে জুতো মারে, স্যান্ডেল মারে। এটা বিশ্ব জুড়ে এটা হয়। ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়ে তার পাছার উপর আচ্ছা মতো জুতো মারা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। এটি না ডোনাল্ড ট্রাম্পের রাগ হয় না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের গালে জুতো মারা তো দূরের কথা, এরকম একটা যদি কোনো কাজ করা হয় পুরো আমেরিকাতে যুদ্ধ লেগে যাবে, তছনছ করে ফেলবে সমস্ত কিছু। যদি ডোনাল্ড ট্রাম্প কোনো দেশে গিয়ে, আমেরিকার সবচেয়ে যে লোকটি ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করে সেও যুদ্ধ ঘোষণা করবে সেই লোকের বিরুদ্ধে, সেই দেশের বিরুদ্ধে। এটা একটা কালচার। এখন নুরুল হুদা সাহেব গ্রেপ্তার হবেন, কোর্টে নেবেন, এখন তার বিরুদ্ধে মিছিল হবে, তার কুশপুত্তলিকে দাহ হবে, এটা বিশ্বব্যাপী ওকে, কিন্তু তাকে যেভাবে তার ঘরের মধ্যে ঢুকে যে মবটা তৈরি করা হয়েছে, এবং এই মবের ফলে যারা মব সন্ত্রাস করতে ইচ্ছুক বা যে সমস্ত মানুষ যাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে আছে, তাদের প্রতি প্রতিহিংসা চরিতার্থ করতে ইচ্ছুক, তাদের সাহস বেড়ে গেছে এবং এই জিনিসগুলো চলতেই থাকবে। তার ধারাবাহিকতা আপনি দেখেন, ইন্টারনেট খুলে দেখেন, লিঙ্কডইন খুলে দেখেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, প্রায় 1 ডজন বিচারপতিকে টার্গেট করা হয়েছে যারা আওয়ামী লীগ জমানাতে ছিল। সেখানে সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এবং আরো অনেক বিচারপতি, প্রায় 1 ডজন বিচারপতি। অনেকে চাকরিতে আছেন কিনা জানি না, অনেকে পলাতক, অনেকে দায়িত্ব থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারা সর্বোচ্চ আদালতের বিচারক। এখন সেই 1 ডজন বিচারকদেরকে টার্গেট করে এই ফেসবুকে বিভিন্ন রকম পোস্টার ব্যানার বানিয়ে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে জুতোর মালা পরানো, তাদের সঙ্গে একেবারে নুরুল হুদা সাহেবের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হচ্ছে, এরকম ব্যবহার করার জন্য ফেসবুকে কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে। এবং দেখুন, নুরুল হুদা সাহেবকে গ্রেপ্তার করা হোক এরকম একটা দাবি ফেসবুকে কিন্তু তোলা হয়েছিল, তার বিচার হোক এরকম একটা দাবি ছিল এবং এরকম একটা আশাও ছিল মানুষের। কিন্তু আমরা কেউ কল্পনাও করিনি যে তার বাসায় ঢুকে তাকে এইভাবে মব সৃষ্টি করে গণপিটুনি দেওয়া হবে, তার গালে জুতো মারা হবে, তারপর জুতোর মালা পরানো হবে। এটা আমরা কেউ কল্পনা করিনি। তো কোন রকম কল্পনার বাইরে গিয়ে যদি মব সন্ত্রাসটা এই পর্যায়ে পৌঁছাতে পারে, অর্থাৎ আপনি যদি চিন্তা করেন গত 10 মাস আগে যে মব হয়েছে, এখন সেই মবটা বাড়তে বাড়তে এখন কোন পর্যায়ে চলে এসেছে। আমরা উপজেলা পর্যায়ের একজন মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা,
গাছের সঙ্গে বেঁধে তার গলায় জুতোর মালা পরানো হচ্ছে, তাকে মারা হচ্ছে, এই দৃশ্যগুলো আমরা দেখে আহত হয়েছি। কিন্তু সাংবিধানিক পদে সিইসির মতো একটা পদ, প্রধান বিচারপতির মতো একটা পদ, সেনাপ্রধানের মতো একটা পদ, আইজির মতো একটা পদ, এখানে এরকম একটা ঘটনা ঘটবে এটা তো আমরা কখনো কল্পনা করিনি, কিন্তু সেই ঘটনা কিন্তু ঘটে গেছে। ইট মিনস মবের যে সংস্কৃতিটা, এটা সেনাপ্রধান যেটা বলেছেন, ডক্টর ইউনূস বলেছেন, ঘোড়ার ডিম, কিছুই হয়নি, বরং উল্টো হয়ে গেছে, সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আর এটা এখন যেভাবে ফেসবুকে অন্যান্য টার্গেটেড লোকদেরকে মারার জন্য, তাদেরকে এভাবে জুতো পেটা করার জন্য, তাদের বিরুদ্ধে মব তৈরি করার জন্য যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, এবং যেভাবে মবকারী, আপনি চিন্তা করেন যে যারা মব করছে বা যারা অন্যায় করে তারা সংগঠিত, যারা অপরাধ করে তারা সবসময় সংগঠিত। ফলে এই প্রচার এবং প্রোপাগান্ডা দ্বারা যে জনমত তৈরি হচ্ছে এবং যে সন্ত্রাস তৈরি হচ্ছে, যে ঘৃণা তৈরি হচ্ছে, যে বিদ্বেষ তৈরি হচ্ছে, এবং এটা যদি বাস্তবায়িত হয় বিচারপতিদের ক্ষেত্রে, দেশ থাকে, বিচার বিভাগ থাকে। এখন আমাদের বিচার বিভাগ অনেক সুমোটো রুল করেছে, অনেক ক্ষমতা দেখিয়েছে, আওয়ামী লীগ আমলে অনেক ক্ষমতা দেখিয়েছে, এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতা দেখিয়েছে, এরশাদের জমানাতে এরশাদের বিরুদ্ধে ক্ষমতা দেখিয়েছে। কিন্তু এখন কি হলো? এই মবের ভয়ে সব কিছু যেন তছনছ হয়ে গেছে। ফলে এই বিচার অঙ্গনের ১ ডজন বিচারপতির ছবিকে পোস্টার বানিয়ে, লিফলেট বানিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে ওদেরকে ধরার জন্য, ওদেরকে জুতো পিটা করার জন্য, ইত্যাদি ইত্যাদি, এটা শোভনীয় নয়। অন্যদিকে নুরুল হুদার এই গ্রেপ্তারের পরেও আমাদের সমাজের অনেক শিক্ষিত লোক, অনেক যাকে বলা হয় সেলিব্রিটি, তারা বলছে, তারা এটা নিন্দাবাদ জানাচ্ছে না, তারা বলছে যে উনি যে অন্যায় করেছেন তাকে যদি ১০০ বার ফায়ারিং স্কোয়াডে নিয়ে মারা হয় তবুও তার অপরাধের মানে শাস্তি পর্যাপ্ত হবে না। চিন্তা করেন যে আমরা উগ্রতার কোন পর্যায়ে চলে গেছি। এবং এই যে মেসেজগুলো দেশের বাইরে যাচ্ছে, বিনিয়োগ আসবে, এই মেসেজগুলো দেশের বাইরে চলে গেছে। চট্টগ্রাম বন্দর যারা চালাতে চান, আনতে পারবেন না, যারা ইউনূস আপনি আনতে পারবেন না। এই মব বন্ধ করেন আগে, সবার আগে। যে সর্বনাশ ঘটে গেছে, সেই সর্বনাশ তো আর ফিরে আমরা মানে সুরাহা করতে পারবো না, ফিরেও পাবো না সেই সুসময়। কিন্তু আগামীতে যেন এটাকে উপলক্ষ করে আরো বড় কোনো সর্বনাশ না ঘটে, সে ব্যাপারে অচিরেই সতর্ক হন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গুমের সাথে জড়িত। ভারত বাংলাদেশ সম্পর্ক কোথায় নিয়ে গিয়ে ফেলবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দুদিন আগে বাংলাদেশের সংবাদ মাধ্যমে এমন একটি সংবাদ হয়েছে, বাংলাদেশের একটি শীর্ষ গণমাধ্যম কালের কণ্ঠের সংবাদ থেকে বলছি যে কণ্ঠের সংবাদের শিরোনামটি ছিল গুমের সঙ্গে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা গুম কমিশনের প্রতিবেদন। আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি কমিশন করেছে, এর মধ্যে গুম কমিশন একটি, এবং গুম কমিশন এক প্রতিবেদন দিয়েছে সম্প্রতি সরকারকে। সেই প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশে গুমের সাথে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত। সংবাদে বলা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় গুমের সাথে জড়িত ছিল বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা। দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা সীমান্ত দিয়ে অবৈধভাবে গুম হওয়া ব্যক্তিদের আদান প্রদান করত। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গত ৪ জুন এই প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছে জমা দেয় কমিশন। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অনেক নাগরিককে গুম করে অবৈধভাবে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হতো, আর ভারত থেকেও অনেককে বাংলাদেশে ফিরিয়ে আনা হতো, পাঠিয়ে দেওয়া হতো। দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যদের চাওয়া ও প্রয়োজন অনুযায়ী গুম করে অবৈধভাবে সীমান্ত দিয়ে আদান প্রদান করা হতো। এই কর্মকাণ্ডকে কমিশন আন্তঃরাষ্ট্রীয় গুম প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে অন্তত ৫ জন গুম হওয়া ভুক্তভোগী ব্যক্তির জবানবন্দি নিয়েছে কমিশন। আমরা বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক কিছু দেখছি, বিশেষ করে ভারতকে নিয়ে। ভারত একটি ভিন্ন দেশ,
এটি ভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গুমের সাথে জড়িত ছিল। আমার কাছে এটি মনে হয় এটি একটা প্রপাগান্ডা ছাড়া কিছু নয়। এটিকে আমার কাছে খানিকটা মনে হয় যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এমনই একটি মিথ্যা প্রচার প্রপাগান্ডা। আমরা গত 1 বছর ধরে এমন সব প্রচার প্রপাগান্ডা দেখছি যা অবাস্তব, বাস্তবতার সাথে কোনো মিল নেই। 26 লাখ ভারতীয়টা বিগত কয়েক বছর যাবতই বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন থেকেই 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এমন গুজব ছড়িয়ে মানুষের মনে, জনমনে বিভ্রান্ত ছড়ানো হয়েছিল। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীতে ভারতীয়রা চাকরি করে, বাংলাদেশের সামরিক বাহিনীতে ভারতীয়রা চাকরি করে, এমন নানা রকম গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল বিগত সরকারের বিরুদ্ধে। আজকে গুম কমিশন আরেকটি কাজ করলো যে ভারতীয় গোয়েন্দা সংস্থা, এই রিপোর্টটাতে ভারতীয় কোন গোয়েন্দা সংস্থা র বা অন্য কেউ এর সাথে জড়িত এমনটা বলা হয়নি, তবে একটি গোয়েন্দা সংস্থা কথা বলা হয়েছে। আসলে এগুলো কেন করা হচ্ছে? এগুলো করে ভারত বাংলাদেশ আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক আসলে কোন জায়গায় নিয়ে ফেলা হচ্ছে? এর পেছনে কারা জড়িত? কেন করা হচ্ছে? ভারতের সাথে আজকে আমাদের সবচেয়ে বড় অ্যালার্জিক্যাল ব্যাপার ঘটে গেছে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে আজকে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে দুটি কারণ, একটি হচ্ছে ধর্ম, আরেকটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। আজকের পৃথিবীতে ধর্ম করে ধোয়া তোলার কোনো কারণ নেই। এই যে মুসলিম বলা হয়, এক মুসলিম আর এক মুসলিমের ভাই নয়। এক মুসলিম আর এক মুসলিমের যদি ভাই হতো তাহলে 1971 সালে আমাদের 30 লক্ষ মুসলিমের তাজা প্রাণের রক্ত দিতে হতো না। এখানে মুসলিমের রক্ত আছে, হিন্দুর রক্ত আছে, বৌদ্ধের রক্ত আছে, খ্রিস্টানের রক্ত আছে, এবং 3 লক্ষ মা বোনের ইজ্জত দিতে হতো না। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম, অন্যান্য ধর্ম আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম। তাহলে তো যদি তাই হতো মুসলিম ভাই, তাহলে পাকিস্তান মুসলিম রাষ্ট্র বাংলাদেশের ভাইদের এভাবে হত্যা নির্যাতন করতো না। আজকে ভারতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে একটি ধর্মের কারণে, আর একটি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীনতায় সহযোগিতা করবার জন্য। এটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সবচেয়ে বড় রাগের কারণ এটি। আজকে যেমন বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের উপর নানা রকম অত্যাচার নির্যাতনের খড়গ নেমে আসছে, ঠিক তেমনি স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেন সহযোগিতা করলো? ভারতকে তো কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে যে সরকারটি বা যারা দায়িত্বে আছেন তারা পেয়ারে পাকিস্তানের লোক, পাকিস্তান প্রীতির লোক। সেই জায়গায় ভারতকে কাঠগড়ায় দাঁড় করাবে, এটি খুব স্বাভাবিক। যেহেতু এখানে মুক্তিযোদ্ধাদের এক প্রকার বিচারের আওতায় আনা হচ্ছে। কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে? মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আজকে ভারতেরও মান সম্মান হানি করার জন্য, বিশ্ববাসীকে তুলে ধরবার জন্য যা কিছু করণীয় তা কিছুই করবে। এর পেছনে আমি মনে করি যে 1971 সালে আমাদের যে পরাজিত রাষ্ট্রটি আছে পাকিস্তান, আমাদের সাথে যে রাষ্ট্রটি পরাজিত হয়েছিল ভারত বাংলাদেশের যৌথ যুদ্ধে, সেই রাষ্ট্রটির ইন্ধন 16 আনা আছে। নইলে একটা ভিন্ন দেশে গুম হয়েছে, হতে পারে আমাদের এখানে গুম হতে পারে, সেই গুমটা ভারতের গোয়েন্দা সংস্থা এসে করেছে। কত বড় অভিযোগ, চিন্তা করেছেন? আসলে এগুলো আমার কাছে সেটাই মনে হয় যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, ঠিক সেই রকমই একটা অভিযোগে অভিযুক্ত করানো হচ্ছে ভারতকে। এর পেছনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, পাকপন্থী কর্মকাণ্ড এর পেছনে জড়িত, এছাড়া অন্য কিছু হতে পারে না।